তাহলে মেটাল, নন মেটাল, দেখো এখানে একটা যে ছবি দেখতে পাচ্ছো, এই ছবিটা হচ্ছে, এই শোনো, এই ছবিটা হচ্ছে দিল্লির কুতুব মিনারের পাশে একটা আয়রন পিলার, যেটা এখনো জং ধরেনি। এখন আরো মোটামুটি 1000 2000 ইয়ার্স পুরানো। তো ওরা মেটালার্জি ব্যাপারটাকে এত ভালো করে স্কিলফুলি অ্যাকোয়ার করেছিল। এইটা এই চ্যাপ্টারের একদম লাস্টে আছে এই টপিকটা, যে দিল্লির কুতুব মিনারের পাশে যে আয়রন পিলারটা আছে, ওটাতে কেন জং ধরেনি। ওটা মানে ওরা একটা অন্য প্রসেস বানিয়েছিল এটা। যে এটা কিছুই না, এটা ওদের একটা সিম্বল যে উই আর সো এক্সপার্ট ইন মেটালার্জি। যাই হোক, মেটাল এন্ড নন মেটাল, তো দেয়ার আর 115 কেমিক্যাল এলিমেন্টস নোন অ্যাজ প্রেজেন্ট। এর মধ্যে কিছু মেটাল আর কিছু নন মেটাল। মেটাল, তা মেটালের প্রপার্টিতে যাওয়ার আগে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে মিলেয়েবল মানে কি আর ডাকটাইল মানে কি। মিলেয়েবল মানে যেই জিনিসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে থিন শীটে কনভার্ট করা যায়। আর ডাকটাইল মানে যেটাকে হ্যামার দিয়ে পিটিয়ে ওয়্যার, তারে কনভার্ট করা যায়। আর ব্রিটল, ব্রিটল ব্রিটল কথাটার মানে হচ্ছে যেটাকে হ্যামার দিয়ে স্ট্রাইক করলে ভেঙে যায়, শীটও হয় না, ওয়্যারও হয় না, ভেঙে যায়। এটা মানে মেটাল নন মেটালের ফিজিক্যাল প্রপার্টিতে আমরা পড়বো এই তিনটা টার্ম, তাই এই তিনটা টার্ম এখানে দেওয়া আছে। তাহলে কুইক ইন্ট্রোডাকশন অ্যাবাউট মেটাল। শুরুতে সোজা, যে মেটাল আর এলিমেন্টস দ্যাট কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড মিলায়েবল অ্যান্ড ডাকটাইল। মেটাল হচ্ছে সেই জিনিসগুলো যারা হিট অ্যান্ড ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে, আর মিলায়েবল অ্যান্ড ডাকটাইল। ঠিক আছে। মেটাল আরো কিছু প্রপার্টি আছে। মেটাল আর লাস্ট্রাস, মানে শাইনি, চকচক করে, হার্ড হয়, স্ট্রং হয়, হেভি হয়, সোনোরাস, মেটালকে স্ট্রাইক করলে রিঙ্গিং সাউন্ড হয়। আর এখানে কিছু মেটালের এক্সাম্পল দেওয়া আছে: আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, জিঙ্ক, টিন, লিড, মার্কিউরি, সোডিয়াম, পটাশিয়াম, হেন তেন এগুলো সব দেওয়া আছে। এর মধ্যে সব মেটালই সলিড, অল মেটালস আর সলিড এক্সেপ্ট মার্কিউরি হুইচ ইজ লিকুইড মেটাল। আর এটা তোমরা জানো, একটাই মেটাল আছে যেটা লিকুইড, মার্কিউরি। সেখানে একটাই নন মেটাল আছে যেটা লিকুইড, সেটা হচ্ছে ব্রোমাইন। তো এবার মেটাল, during chemical reactions metal can form positive ion by losing electrons। এটা আরেকটা প্রপার্টি মেটালের, মেটাল ক্যান ফর্ম পজিটিভ আয়নস। ধরে নাও আমি একটা মেটাল নিয়ে নিলাম, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20। তার মানে ওর মধ্যে 20টা ইলেকট্রন আছে, তাই তো? 20টা ইলেকট্রন, 20টা প্রোটন। শোনো এটা মন দিয়ে। তো এই 20টা ইলেকট্রন আমরা জানি একটা অ্যাটমের মধ্যে মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন, তাই তো? আর ওর চারিদিকে যে অরবিট গুলো থাকে, এই অরবিট গুলোতে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। সবার প্রথম অরবিটটার নাম কে শেল, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, এরকম করে অরবিট গুলো থাকে। এবার কে হচ্ছে 1 নাম্বার শেল, এল হচ্ছে 2 নাম্বার শেল, এম হচ্ছে 3 নাম্বার শেল, এন হচ্ছে 4 নাম্বার শেল। এবার কোন শেলে কটা ইলেকট্রন থাকবে সেটা 2n² ফর্মুলা দিয়ে বের করা যায়, যেখানে এন হচ্ছে এই নাম্বার গুলো। যেমন কে শেলে কতগুলো থাকবে, 2 × কে এর কত নাম্বার শেল, 1 নাম্বার শেল, মানে 1²। তাহলে 2 × 1, দুটা থাকবে হাইয়েস্ট। এল শেলে কতগুলো ইলেকট্রন থাকবে, 2 × এল কত নাম্বার শেল, 2 নাম্বার, তাহলে 2²। তার মানে 2² কত হয়, 4, 4 × 2 কত, 8। এরকম করে একটা শেলে হাইয়েস্ট কতগুলো ইলেকট্রন থাকবে সেটা বের করা যায়, তাই তো? এগুলো ক্লাস 9-এর পড়া। তাহলে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার যদি 220 হয়, তাহলে ক্যালসিয়ামের কে, এল, এই শেলগুলোতে কটা কটা করে ইলেকট্রন হবে? ফার্স্ট শেল
প্রথম শেলগুলোকে পূরণ করতে 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 যেতে হয়। তাহলে কে শেলে হাইয়েস্ট কত থাকতে পারে? দুটা। তাহলে কে শেলে আমি দুটা রাখলাম। এল শেলে হাইয়েস্ট কটা থাকতে পারবে? আটটা, তাহলে আটটা রাখলাম। এম শেল, এম শেলে কটা থাকবে? 18টা থাকে, কিন্তু 18টা থাকে। এম শেলে কত? 2 × 2 × 3 স্কোয়ার, তার মানে 18। কিন্তু 18টা এখানে থাকবে না, এখানে তোমার আটটাই থাকবে। আর কে এল এম এন, তাহলে 2 + 8 + 2 10 + 8 18 হয়ে গেল। তাহলে লাস্ট শেলে করা থাকবে? দুটা ইলেকট্রন। তাহলে লাস্ট শেলে যদি, লাস্ট শেলে 1 2 or 3 ইলেকট্রন যদি থাকে, তাহলে দে লুজ ইলেকট্রন, লুজ ইলেকট্রন, টু কেন? টু গেইন, অক্টেট স্টেট। এটা ক্লাস 9-এ ছিল, যে ও যদি লাস্ট শেলে একটা দুটা বা তিনটা যদি থাকে তাহলে ইলেকট্রন ছেড়ে দিবে। দুটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে দুটা ইলেকট্রন ছেড়ে দিলে ওর থাকলো আর এই কটা শেল। তাহলে লাস্ট শেল মানে এম শেল, এম শেলে কটা ইলেকট্রন থাকলো? আটটা। আটটা থাকাকে অক্টেট বলে। প্রত্যেকটা অ্যাটমই এই অক্টেট স্টেটটাকে অ্যাচিভ করতে চায়, কারণ এটা হচ্ছে স্টেবল স্টেট, এটা হচ্ছে স্টেবল স্টেট। তাহলে ক্যালসিয়ামের, যে ক্যালসিয়াম যদি লাস্ট শেলের দুটা ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে ওর মধ্যে প্রোটন অ্যাটমিক নাম্বার 20, মানে কি প্রোটন 20টা, ইলেকট্রনও 20টা। এবার প্রোটন পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, কিন্তু ও যদি ইলেকট্রন দুটো ছেড়ে দেয় তাহলে আর 20টা থাকলো না, কটা হয়ে গেল? 18টা। তাহলে +20 - 18 কত হয়ে গেল? +2। তার মানে ক্যালসিয়ামের চার্জ হয়ে গেল পজিটিভলি চার্জ, Ca++। দুটা প্লাস কেন? কারণ দুটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। Ca+2 ও দেওয়া যায়। তাহলে all metals produce cations, all metals produce cations। cations মানে পজিটিভলি চার্জড আয়নকে ক্যাটায়ন বলে। কারণ প্রত্যেকটা মেটালের লাস্ট শেলে একটা না হলে দুটা না হলে তিনটা ইলেকট্রন থাকে, আর সেই একটা দুটা বা তিনটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ওরা অক্টেট স্টেটকে গেইন করে। স্যার অক্টেট স্টেটকে গেইন করার জন্য ও তো 6টা ইলেকট্রন নিতেও পারতো, তাই কি না? 6টা ইলেকট্রন তো নিলেও তাহলে 2 + 6 8 হতো। দুটা ইলেকট্রন ছাড়লোই কেন? 6টা ইলেকট্রন নিতে বেশি এনার্জি লাগবে, যা তার থেকে দুটা ইলেকট্রন ছাড়তে কম এনার্জি লাগবে। সেই জন্য এনার্জি কনসিডারেশনের জন্য ওরা ইলেকট্রন ছেড়ে দেয়, 6টা ইলেকট্রন নিতে পারে না। তাহলে এরকমই আরেকটা মেটালের এক্সাম্পল দিচ্ছি, যেমন মনে করো সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তার মানে ওর মধ্যে প্রোটন আছে 11টা +11, ইলেকট্রনও আছে 11টা -11। তাহলে +11 -11 ওরা ওভারঅল চার্জ 0। কিন্তু সোডিয়ামের এই ইলেকট্রন গুলোকে যদি আমি কে এল এম এরকম করে সাজাই, কে শেলে থাকবে দুটা, এল শেলে আটটা, এম শেলে 8 2 10 হয়ে গেল, আছে 11টা, তাহলে কটা থাকলো? একটা। তাহলে লাস্ট শেলে যদি 1 2 3টা ইলেকট্রন থাকে তাহলে কি করে দেয়? একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে প্রোটন তো ছাড়লো না, প্রোটন 11টাই থাকলো, কিন্তু ইলেকট্রন হয়ে গেল 10টা। তাহলে +11 -10 কত হয়ে গেল? +1। তার মানে সোডিয়ামটা একটা পজিটিভলি চার্জ হয়ে গেল, তাহলে একটা প্লাস। তাহলে সব মেটালই কি হয়? এরকম ইলেকট্রন ছাড়ে, কারণ ওদের লাস্ট শেলে একটা না হলে দুটা না হলে তিনটা ইলেকট্রন থাকে, তাই। তাই সব মেটালই কি প্রডিউস করে? পজিটিভলি চার্জড আয়ন বাই লুজিং ইলেকট্রন, এটা মনে রেখো। metals metals are the elements which form positive ions by losing electron or donating electron। এখানে খালি একটা এক্সেপশন আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনটা আমি পরে শিখিয়ে দিচ্ছি। যেমন অ্যালুমিনিয়াম একটা মেটাল, ও তিনটা ইলেকট্রন ছেড়ে দেয়, হয়ে যায় Al3+। সেই জন্য মেটালরা সবসময় পজিটিভ আয়ন
তৈরি করে বাই লুজিং ইলেকট্রন। ঠিক আছে। আর এগুলো হচ্ছে মেটালের ইউজেস লেখা আছে, ইউজ গুলো এমনি রিডিং করে রেখো, কারণ আমাদেরকে একটু পরে ইউজ গুলো ডিটেইলে পড়তেই হবে। ইউজ গুলো এখান থেকে এখান এত অব্দি রিডিং করে রেখো। সব থেকে বেশি কোন মেটাল পাওয়া যায় মাটিতে? আর্থ ক্রাস্ট মানে মাটি, অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায়, মোটামুটি 7%। তারপরে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট কোনটা? আয়রন, যেটা পাওয়া যায় 4%। আর সব থেকে বেশি অ্যালুমিনিয়াম, তারপরে আয়রন, তারপরে ক্যালসিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ডিক্রিজিং অর্ডারে সাজানো আছে। হয়েছে। এবার চলে আসা হচ্ছে নন মেটাল। নন মেটালের কুইক ইন্ট্রোডাকশন। নন মেটালের কুইক ইন্ট্রোডাকশন, যে নন মেটাল ডু নট কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, নাইদার মিলেবল নর ডাকটাইল, আর দে আর ব্রিটল। মানে নন মেটালকে হাতুড়ি দিয়ে স্ট্রাইক করলে ওটা চ্যাপ্টা হয়ে শীট হয় না, বা ওয়্যারও হয় না, ওটা ভেঙে যায়। আর কি? নন মেটাল লাস্ট্রাস, চকচক করে না এক্সেপ্ট আয়োডিন। নন মেটালের ডাল অ্যাপিয়ারেন্স হয়। নন মেটাল জেনারেলি সফট হয়, অতটা স্ট্রং হয় না। নন মেটাল নন সোনোরাস হয়, নন মেটালকে স্ট্রাইক করলে রিঙ্গিং ঢং করে আওয়াজ হয় না, ওটা মেটালের হয়। কত এখানে কিছু নন মেটালের এক্সাম্পল দেওয়া আছে: কার্বন, সালফার, ফসফরাস, সিলিকন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমাইন, আয়োডিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এটসেট্রা। খালি দুইটাই অ্যালোট্রপ আছে, যেটা তোমরা পরের চ্যাপ্টারে পড়বা কার্বন এন্ড কম্পাউন্ডস এ, যে টু অ্যালোট্রপিক ফর্মস অফ কার্বন এলিমেন্ট, ডায়মন্ড এন্ড গ্রাফাইট। এটাই, এরাও কিন্তু নন মেটাল, কিন্তু এরা এক্সেপ্ট কেন, কারণ এক্সেপশন কেন, কারণ ডায়মন্ড আর গ্রাফাইট কিন্তু হিট আর ইলেকট্রিসিটি আবার কন্ডাক্ট করতে পারে নন মেটাল হওয়া সত্ত্বেও। ওটা পরের চ্যাপ্টারে পড়বো। তাহলে কতগুলো নন মেটাল আছে? মোটামুটি দেয়ার আর 22টা নন মেটাল আছে। আর যার মধ্যে 10টা হচ্ছে সলিড, একটা হচ্ছে তোমার লিকুইড, যেটার নাম হচ্ছে ব্রোমাইন। যেটা একটাই হচ্ছে লিকুইড, যেটার নাম হচ্ছে ব্রোমাইন। আর বাদ বাকি 11টা হচ্ছে তোমার গ্যাস। টোটাল 22টা, 10টা সলিড, একটা লিকুইড, আর বাকি 11টা হচ্ছে লিকুইড, সরি গ্যাস। এবার যেমন ধরো চলে আসি হচ্ছে নন মেটাল কিরকম আয়ন বানায় স্যার? নন মেটাল বানায় আবার নেগেটিভ আয়ন বাই গেইনিং ইলেকট্রনস। নন মেটাল আবার নেগেটিভ আয়ন বানায়। যেমন ধরো নাও অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 8, তাই তো? তাহলে কে শেলে কটা? দুটা। এল শেলে কটা? সরি, এল শেলে কটা? 6টা। এইবার ওকে যদি অক্টেট স্টেট গেইন করতে হয়, মানে লাস্ট শেল কোনটা? এল শেল। এল শেলে যদি ওকে অক্টেট স্টেট গেইন করতে হয়, তাহলে কি করতে হবে? ওকে দুটা ইলেকট্রন নিতে হবে, হ্যাঁ কি না? দুটা ইলেকট্রন নিলে দেখো 6 + 2 কত হয়ে যাবে? 8। তাহলে আগে কত ছিল? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, মানে প্রোটন ছিল 8টা, ইলেকট্রন ছিল 8টা। তাহলে +8 -8, ওভারঅল চার্জ 0। কিন্তু অক্সিজেন যদি দুটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে প্রোটন হয়ে গেল 8টা, কিন্তু ইলেকট্রন কত হয়ে গেল? 10টা। তাহলে +8 -10 কত হয়ে গেল? -2। তাহলে অক্সিজেনের চার্জ হয়ে গেল -2, বা 2 মাইনাস। অক্সিজেনের চার্জ হয়ে গেল 2 মাইনাস, মানে নেগেটিভলি চার্জ হয়ে গেল, কারণ ওর মধ্যে ইলেকট্রনের চার্জটা বেড়ে গেল। তো সব নন মেটাল তাদের লাস্ট শেলে তোমার 5টা, না হলে 6টা, না হলে 7টা ইলেকট্রন থাকে। 5টা, 6টা, না হলে 7টা ইলেকট্রন থাকে। যদি 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকে, তাহলে ওরা ইলেকট্রন নিবে। 5টা থাকলে কটা নিবে? 3টা ইলেকট্রন। 6টা থাকলে কটা নিবে? 2টা ইলেকট্রন। 8টা বানাতে হবে। আর 7টা থাকলে কটা নিবে? একটা ইলেকট্রন। মোট কথা 8টা বানাবে ওরা, কারণ এইভাবেই ওরা অক্টেট স্টেট গেইন করবে, এইভাবেই ওরা এটাকে 8 বানিয়ে দেবে। তখন ওটা কারো না কারোর সাথে রিয়াক্ট করে স্টেবল হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, আরেকটা
নিয়ে নি ধরে নাও নাইট্রোজেন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত গো? 7 হুম, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। তাহলে কে শেলে দুটা, এল শেলে কটা? 5টা। তাহলে ও কটা? 5 6 7, তাহলে কি ও ইলেকট্রন নিবে? কটা ইলেকট্রন নিবে? 3টা ইলেকট্রন নিবে। তাহলে নাইট্রোজেনের আগে, হ্যাঁ, নাইট্রোজেনের আগে প্রোটন ছিল 7টা +7, আর ইলেকট্রন ছিল 7টা +-7। তাহলে ওভারঅল চার্জ 0। কিন্তু এখন কত হয়ে গেল? প্রোটন হলো 7টা, ইলেকট্রন হয়ে গেল তোমার 3টা, 3টা ইলেকট্রন নিল, তার মানে কত হয়ে গেল? 10টা। তাহলে কত হয়ে গেল? ওভারঅল চার্জ -3। তার মানে নাইট্রোজেনটা হয়ে যায় 3-, মানে নেগেটিভলি চার্জের দিক থেকে 3 বেড়ে যায়। হুম, হ্যাঁ, সিলিকার অ্যাটমিক, হ্যাঁ সিলিকন 23 মনে হয় না? হ্যাঁ 14 তো, 14 তো সিলিকনটা, সিলিকনের 14, এ এল এল তো 2 8, আর এখানে 4, তাই তো? সিলিকন বলো বা কার্বন বলো, সিলিকন বলো বা কার্বন বলো, কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6, তাই তো? তাহলে কে এল 2 6, সরি 2 4। যাদের লাস্ট সেলে 4টা করে ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন নেয়ও না দেয়ও না, ওরা ইলেকট্রন শেয়ার করে। বন্ড, ওটাও বন্ড বানায়, ওটা হচ্ছে তোমার বন্ড, আয়নিক বন্ড। যারা ইলেকট্রন নিয়ে বা ইলেকট্রন দিয়ে, মানে আয়ন তৈরি করার মাধ্যমে যারা বন্ড বানায় তারা বানায় আয়নিক বন্ড। আর যারা ইলেকট্রন শেয়ার করে বন্ড বানায় তারা সেটাকে বলে কোভ্যালেন্ট বন্ড। ওটা পরের চ্যাপ্টারে আছে। কোভ্যালেন্ট বন্ড আর আয়নিক বন্ড কিভাবে হয় ওটা আমি পরের চ্যাপ্টারে শিখাবো, হ্যাঁ। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনের সময় মোট কথা মনে রাখবা, মেটালরা পজিটিভ আয়ন বানায় আর নন মেটালরা নেগেটিভ আয়ন বানায়। যদি অত মনে না থাকে এইটা মনে রাখো অন্তত। কিন্তু মুশকিলের ব্যাপার কি, এই চ্যাপ্টার থেকে একটা জিনিস তোমাদের পরীক্ষাতে দিবে, যে ড্র দা অ্যাটমিক স্ট্রাকচার অফ অক্সিজেন। ওই যে গোল গোল ছবিটা দেখো প্রিভিয়াস ইয়ার্স এর বইটাতে, ড্র দা অ্যাটমিক স্ট্রাকচার অফ সোডিয়াম আয়ন, সোডিয়াম না সোডিয়াম আয়ন, এরকম দিবে। যাই হোক, তো যেমন ধরো একটা তাহলে নন মেটাল কি বানায়? সবসময় নেগেটিভ আয়ন বানায় বাই একসেপ্টিং অর গেইনিং ইলেকট্রন। যেমন অক্সিজেন, অক্সিজেন 2টা ইলেকট্রন নেয়, তাহলে O2-। সেই জন্য নন মেটালরা সবসময় নেগেটিভলি চার্জ হয়। এইখানে একটাই খালি এক্সেপশন আছে, হাইড্রোজেন। এখানে খালি একটাই এক্সেপশন আছে, হাইড্রোজেন। এত অব্দি মার্ক করো, হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন কি একটা নন মেটাল। নন মেটাল পজিটিভলি চার্জ হয় না নেগেটিভলি চার্জ হয়? নেগেটিভলি চার্জ হয়, তাই কি না? নেগেটিভলি চার্জড হবে, কিন্তু এর ক্ষেত্রে না। হাইড্রোজেন নন মেটাল হওয়া সত্ত্বেও পজিটিভলি চার্জ হয় কেন? কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। তার মানে ওর মধ্যে প্রোটন আছে একটা, ইলেকট্রন হচ্ছে একটা, +1 - 1, ওভারঅল চার্জ 0। এবার যদি আমি ইলেকট্রন গুলোকে শেলে সাজাই, কয়টা শেল নিতে হবে আমাকে? একটাই শেল নিতে হবে, কে শেল, যেখানে একটা ইলেকট্রনই থাকবে। তাহলে লাস্ট শেলে আমি কি শিখালাম? একটা বা দুটা বা 3টা ইলেকট্রন থাকলে কি করে? ইলেকট্রন গুলো ছেড়ে দেয়। তাহলে একটা শেলে একটাই ইলেকট্রন আছে, ওটা ছেড়ে দিল। তাহলে প্রোটন হয়ে গেল তোমার একটা, ইলেকট্রন হয়ে গেল তোমার 0। তাহলে ওভারঅল চার্জ কি হয়ে গেল? পজিটিভলি চার্জ। সেই জন্য হাইড্রোজেন সবসময় পজিটিভলি চার্জ হয়, দো ইট ইজ এ নন মেটাল। এক্সেপশন মনে রেখো, বাদ বাকি সব নন মেটাল নেগেটিভলি চার্জ হয় আর সব মেটাল পজিটিভলি চার্জ হয়। এই যে দেয়ার ইজ হাউএভার অ্যান এক্সেপশন, exception, hydrogen is the only non-metal element which lose electron to form positive ion hydrogen ion.
সেই জন্য কেমিক্যালি হাইড্রোজেনকে মেটালের গ্রুপেই রাখা হয়। কোন কোন নন মেটালের, এবার নন মেটালের ইম্পর্টেন্স আমরা দেখে নিই। দেখো সব থেকে ইম্পর্টেন্ট নন মেটাল হচ্ছে কার্বন। কার্বন এমন একটা নন মেটাল যে কার্বন প্রোটিন বানাতে কাজে লাগে, ফ্যাট বানাতে কাজে লাগে, কার্বোহাইড্রেট, ভিটামিন, এনজাইম, এমন কোনো কিছু নেই। আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সব কিছুতে কার্বন লাগবে, তা কার্বন একটা খুবই এসেনশিয়াল নন মেটাল। আর একটা নন মেটাল কি এসেনশিয়াল নন মেটাল যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে বার্নিং এর কাজে হেল্প করে আর রেসপিরেশনে হেল্প করে, তাই না? অক্সিজেন হচ্ছে তোমার কোথায় গেল, ব্রিদিং, তারপরে হচ্ছে কম্বাশন, এগুলোতে হেল্প করে। নেক্সট ইম্পর্টেন্ট নন মেটাল কি নাইট্রোজেন। নাইট্রোজেন তোমার হচ্ছে, নাইট্রোজেন যদি না থাকতো তাহলে তুমি যদি আজকে একটা আগুন ধরাতা, তাহলে ওই আগুনটা ছড়াতেই থাকতো, ছড়াতেই থাকতো, ছড়াতেই থাকতো। কথাটা বোঝো? আমি বললাম যে ধরে নাও কোনো একটা জায়গায় ট্র্যাশ পুরানো হচ্ছে, মনে করো পাতা বা কাগজপত্র পুরানো হচ্ছে। এবার ওইটা দেখবা কন্ট্রোলড ওয়েতে বার্নিং হয়। এমন না যে ওটা একবারে ধাঁধা ধাঁধা করে একবারে বিশাল বড় ফ্লেম হয়ে গেল, না। কেন? কারণ অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন আছে। এবার নাইট্রোজেন হচ্ছে একটা ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসিয়াস নন মেটাল, যে কি লিখেছে যে রিডিউসেস দা রেট অফ কম্বাশন এন্ড মেক্স ইট সেফ। নাইট্রোজেন যদি না থাকতো তাহলে বার্নিং কিন্তু আনকন্ট্রোলড ওয়েতে হতো। আর একটা ইম্পর্টেন্ট নন মেটাল কি সালফার। সালফার হচ্ছে সব জায়গাতে পাওয়া যায়, আমাদের হেয়ারে পাওয়া যায়, অনিয়নে থাকে, গার্লিকে থাকে, উলে থাকে। এগুলো হচ্ছে সালফারের ইম্পর্টেন্স। এছাড়া প্রচুর নন মেটাল পাওয়া যায় হচ্ছে ভেজিটেবল ঘি বা বনস্পতি ঘি, ফার্টিলাইজার, যেমন নাইট্রোজেন থাকে ফার্টিলাইজারে, সালফার থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, অ্যাসিডের মধ্যে নন মেটাল থাকে, এক্সপ্লোসিভ, ফাঙ্গিসাইড, এগুলো বানাতেও নন মেটাল লাগে। সব থেকে বেশি কোন নন মেটাল আর্থ ক্রাস্টে পাওয়া যায়? আর্থ ক্রাস্ট মানে মাটি, কিন্তু অক্সিজেন হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়। অক্সিজেন এত অব্দি না, অক্সিজেন মোটামুটি 50% থাকে অক্সিজেন। সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট নন মেটাল কি? সেটা হচ্ছে সিলিকন, বালি, যেটা মোটামুটি 26% থাকে। আর এখানে ডিক্রিজিং অর্ডারে এবার দেওয়া আছে, সব থেকে বেশি অক্সিজেন, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার। আচ্ছা, এটা তো বললাম আমরা আর্থ ক্রাস্টে, কিন্তু অ্যাটমসফিয়ারে, অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি আছে হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। অক্সিজেন এন্ড নাইট্রোজেন আর দ্য মেইন কনস্টিটিউয়েন্টস অফ এয়ার। আর টু মেইন, টু নন মেটাল অক্সিজেন এন্ড সিলিকন হচ্ছে আর্থের মেইন কম্পোনেন্ট। আর আরেকটা হচ্ছে হাইড্রোজেন এন্ড অক্সিজেন হচ্ছে ওশানের মেইন কম্পোনেন্ট। ওশান, কারণ ওয়াটার কি দিয়ে তৈরি? H2O, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। সেই জন্য ওশানের মেইন কম্পোনেন্ট হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। আর আরেকটা ইম্পর্টেন্ট নন মেটাল সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনও ওশানের মধ্যে পাওয়া যায়। ক্লোরিনও ওশানের মধ্যে পাওয়া যায়, কিন্তু ওটা Cl হিসেবে পাওয়া যায় না, কি হিসেবে পাওয়া যায়? NaCl ফর্মে পাওয়া যায়, সোডিয়াম ক্লোরাইড, লবণ হিসেবে পাওয়া যায়। জলে লবণ কেন পাওয়া যায়? কারণ এগুলো হচ্ছে আর্থের নিচের মিনারেলস। হুম, এগুলো আর্থের নিচের মিনারেলস। আর তোমার ওশানের মধ্যে কেন লবণ আছে, এটার কোশ্চেন, এটার অ্যান্সারটা খুবই অ্যানসিয়েন্ট। মানে ইভেন তোমার লাইফ ফর্ম হওয়ার আগের থেকে ওশানের ওয়াটার হচ্ছে সল্টি ওয়াটার, আগের থেকেই। কারণ যত মিনারেলস ছিল, সব মিনারেলস আগে তো গোটা আর্থ ওশান দিয়েই কভার ছিল, তাই না? তো ওইখানে কেমিক্যাল রিয়াকশন হয়েই তোমার শুধু যে ক্লোরিন যে শুধু NaCl ফর্মেই পাওয়া যায় তা না, এখানে বলেছে ক্লোরাইড ফর্মে পাওয়া যায়। সেটা NaCl হতে পারে, MgCl2 হতে পারে, মানে যে কোনো ক্লোরাইড ফর্মে, অনেক ক্লোরাইড ফর্মেই ওশানে পাওয়া যায়, মেন হচ্ছে NaCl ফর্মে পাওয়া যায়। নেক্সট চলে আসো হচ্ছে
ফিজিক্যাল প্রপার্টি, মেটালের ফিজিক্যাল প্রপার্টি মানে ও বাইরের থেকে কিরকম হয় মেটাল। এক নাম্বার হচ্ছে মেটাল হচ্ছে মেলেবল হয়। মেলেবল কথাটার মানে কি, যে এদেরকে হাতুড়ি দিয়ে মেরে থিন শিটে কনভার্ট করা যায়, তাই না? এই যে এখানে মিলাবিলিটির ডেফিনিশন দেওয়া আছে, দ্য প্রপার্টি হুইচ অ্যালাউজ দ্য মেটাল টু বি হ্যামার্ড ইনটু থিন শিট। এবার সব থেকে ভালো মিলেবল মেটাল কোনগুলো? গোল্ড এন্ড সিলভার হচ্ছে সব থেকে ভালো মিলেবল। তারপরে নেক্সট বেস্ট মিলেবল মেটাল কোনটা? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এন্ড কপার মেটাল আর অলসো হাইলি মিলেবল মেটাল। এই জন্য গোল্ড, সিলভার, অ্যালুমিনিয়াম, কপার দিয়ে অনেক কিছু বানানো যায়। যেমন সিলভার, সিলভার দিয়ে বানানো যায় হচ্ছে ডেকোরেটিং সুইটস। ওই যে তোমার কাজুর বরফির উপরে একটা সিলভার কালারের কোটিং থাকে, ওটা সিলভার। মিষ্টির উপরে থাকে, তাই না? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের মিলাবিলিটিটাকে কিভাবে ইউজ করা হয়? এই যে খাবার প্যাক করার অ্যালুমিনিয়াম ফয়েল বানানো হয়, অনেক সময় নান এগুলো রোল করে দেয় না একটা ফয়েলের মধ্যে, ওটা অ্যালুমিনিয়াম ফয়েল। এছাড়া বিস্কিটের র্যাপার, চকলেটের র্যাপার, মেডিসিনের র্যাপার, সিগারেটের র্যাপার, এগুলো অ্যালুমিনিয়াম দিয়ে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বানানো হয়। তারপরে মিল্কের বটলের ক্যাপ, ওটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে আমরা ইউটেনসিলস, বাসনপত্রও বানাই, যেমন অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়াই, সসপেন, তাই না? বিকজ অ্যালুমিনিয়াম ইজ মিলায়েবল। কপারও খুব মিলায়েবল। কপারের মিলায়েবিলিটিটাকে দিয়ে কি ইউজ করা হয়? কপার দিয়েও অনেক বাসনপত্র, এই যে ইউটেনসিলস বানানো হয়, কন্টেইনার বানানো হয়, কপারের হাঁড়ি, তামার হাঁড়ি, এরকম। আর আয়রনও খুব ভালো মিলায়েবল। আয়রন দিয়েও আয়রনের শীট বানানো হয়, আয়রনের শীট দিয়ে বক্স বানায়, বাকেট বানায়, ড্রামস বানায়, ওয়াটার ট্যাঙ্ক বানায়। এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মেটালের মিলায়েবিলিটির ইউজেস। তারপরে চলে আসো মেটালের নেক্সট প্রপার্টি, যে মেটাল ক্যান বি, মেটাল আর ডাকটাইল। এই যে পাশের ছবিটা দেখো, যে মেটালের তার, এই যে কপারের তার, কপারের তার, যে ডাকটাইলিটি মানে কি, যদি কোনো সাবস্টেন্সকে হ্যামারিং করে যদি থিন ওয়্যারে কনভার্ট করা যায়, সেটা হচ্ছে ডাকটাইলিটি। সব থেকে ভালো ডাকটাইল মেটাল কোনটা? গোল্ড। গোল্ড ইজ দা মোস্ট ডাকটাইল মেটাল। যেমন 1 গ্রাম গোল্ডকে পিটিয়ে পিটিয়ে 2 কিলোমিটার লম্বা তার বানানো যায়। ও মাই গড! 1 গ্রাম মানে সোনাকে, যদিও তারটা খুবই থিন হবে, এত থিন যে হয়তো অত ভালো দেখাও যাবে না, কিন্তু কন্টিনিউয়াস 2 কিলোমিটার লম্বা তারে কনভার্ট করতে পারে। সিলভারও করা যায়। হ্যাঁ, সিলভারও করা যায়। সিলভার ইজ অলসো অ্যামং দ্য বেস্ট ডাকটাইল মেটাল লেখা আছে। নেক্সট বেস্ট ডাকটাইল মেটাল কি? কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম। সেই জন্য কপার আর অ্যালুমিনিয়ামের তার আমরা ইউজ করি, যে ইলেকট্রিকের তার আমরা ইউজ করি কপার আর অ্যালুমিনিয়ামের। তারপরে এরপরে ভালো ডাকটাইল মেটাল কি? আয়রন, ম্যাগনেসিয়াম, টাংস্টেন, এগুলো খুব ভালো তোমার মেটাল, ডাকটাইল মেটাল। আয়রন দিয়ে কি বানানো হয়? আয়রন দিয়ে বানানো হয় ওয়্যার গজ। ওয়্যার গজ কি স্যার? ওই যে তোমার দেখবা শাটারিং মিস্ত্রি যখন ছাদের একটা ফ্রেমটা বানায়, তখন লোহাগুলোকে এরকম ভাবে তার দিয়ে ওটাকে বাঁধে, ওই তার হচ্ছে আয়রনের তার। বুঝতে পারলে না? হ্যাঁ, গুণা তার। এই যে ধরো এটা একটা আয়রন রড, এটা একটা আয়রন রড, এই জায়গাটা কি দিয়ে বাঁধবে? বুঝতে পারলা? ওইটাকে বাঁধে হচ্ছে ওয়্যার গজ, আয়রনের তার দিয়ে। তারপরে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম তারের অ্যাজ সাচ কোনো কমার্শিয়াল ইউজ নেই, ওটা সায়েন্স এক্সপেরিমেন্টে ইউজ করা হয়। আর আরেকটা খুব পপুলার মেটাল আছে যেটার নাম টাংস্টেন। টাংস্টেন মেটাল দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট বানানো হয়। কেন? কারণ টাংস্টেন তারকে হিট করলে ওটা গ্লো করে, যেটাকে ইউজ করে তোমার এডিসন প্রথম ইলেকট্রিক বাল্ব বানিয়েছিল। It is due to the property of malleability and ductility. Metal can given different shape, make various articles. সেই জন্য অনেক কিছু বানানো যায় মেটাল দিয়ে। এবার চলে আসো, মেটাল ইজ গুড কন্ডাক্টর অফ হিট।
মেটাল ইজ গুড কন্ডাক্টর অফ হিট, মেটাল এর মধ্যে দিয়ে খুব ভালো হিট পাস হয়। তো এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, এই এক্সপেরিমেন্টটা তোমরা এই যে এখান থেকে এত অবধি পড়বা, এই যে রড কন্ডাক্টস ইলেকট্রিসিটি এত অবধি। এই এক্সপেরিমেন্টটাতে কি বলেছে, তোমাকে এরকম একটা সেটআপ বানাতে হবে। দেখো, তোমাকে এরকম একটা সেটআপ বানাতে হবে, মনে করো এখানে একটা স্ট্যান্ড আছে, ঠিক আছে। এই স্ট্যান্ডের সাথে একটা মনে করো একটা জয়নার আছে, এই জয়নার দিয়ে একটা মনে করো মেটালের রড এইখানে লাগানো আছে, এটা মনে করো একটা অ্যালুমিনিয়ামের রড, ঠিক আছে। এবার তুমি করেছো কি, অ্যালুমিনিয়াম রডের নিচের দিকে মোম দিয়ে এরকম করে পিন লাগিয়ে রেখেছো, মোম দিয়ে পিন লাগিয়ে রেখেছো, জানো তো। ধরো একটা মোম মোম গলছে, ওইটার মধ্যে এরকম করে একটু ডুবিয়ে এরকম ভাবে লাগিয়ে দিলে আটকে যাবে, মোমটা যখন জমে যাবে আটকে যাবে। তো কি করলো, যে তুমি এই সাইড থেকে তুমি এবার সরি, এই সাইড থেকে তুমি হিট অ্যাপ্লাই করো, এই সাইড থেকে হিট অ্যাপ্লাই করো। তো হিটটা এইখান থেকে কন্ডাক্ট হবে, আর হিটের জন্য এখানে যে মোমটা আছে ওটা গলে যাবে, আর এই আয়রন নেলটা নিচে পড়ে যাবে, তাই কি না। তারপরে এই এইখানের মোমটা গলে যাবে, তারপরে এই আয়রন নেলটা নিচে পড়ে যাবে, একটা একটা করে আয়রন নেল নিচে পড়তে থাকবে। সবার প্রথমে এটা পড়বে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এমন না যে এটা আগে পড়বে এটা তারপরে, বা র্যান্ডামলি ওরকম না, সামনে থেকে পিছনের দিকে একটা একটা করে পড়বে। তার মানে কি, হিট এই সাইড থেকে এই সাইডের দিকে কন্ডাক্ট হচ্ছে। বুঝতে পারলা জিনিসটা। এই এক্সপেরিমেন্ট থেকে কি প্রুফ হয়, যে মেটাল ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, সরি, হিট। এই যে দেখো এখানে একটা একটা করে মেটালের এই যে একটা একটা করে এই যে নীল একটা একটা করে পড়ে যাচ্ছে। নেক্সট চলে আসা হচ্ছে, সব থেকে ভালো হিট কন্ডাক্ট করে কোন মেটাল, সিলভার। সিলভার হচ্ছে সব থেকে ভালো হিট কন্ডাক্ট করে, সেই জন্য ইট হ্যাজ দ্য হাইয়েস্ট থার্মাল কন্ডাক্টিভিটি। নেক্সট বেস্ট কে, কপার। কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম আর অলসো ভেরি গুড কন্ডাক্টর। সেই জন্য কুকিং ইউটেন্সিলস মানে বাসন, ওয়াটার বয়লার, রান্না করার বাসন, ওয়াটার বয়লার, এগুলো কপার আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, কারণ ওরা খুব ভালো হিট কন্ডাক্ট করতে পারে। কিন্তু কোন কোন মেটাল আছে ওরা অত ভালো হিট কন্ডাক্ট করতে পারে না, যেমন পুওরেস্ট কন্ডাক্টর অফ হিট হচ্ছে লিড। মার্কিউরি ইজ অলসো একটা মেটাল যে পুওর কন্ডাক্টর অফ হিট। হুম। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে স্যার একটা মেটাল কিভাবে হিট কন্ডাক্ট করে, একটা মেটাল কিভাবে হিট কন্ডাক্ট করে, এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। হয় কি, যে মেটালের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রনস থাকে, বুঝলা। মেটালের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রনস থাকে, মনে করো এটা একটা মেটাল, মেটালের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রনস আছে। এবার ধরো এক সাইড থেকে তুমি হিট দিচ্ছ, তো এখানে ইলেকট্রন গুলো অ্যাক্টিভ হয়ে মানে চার্জ হয়ে, সরি চার্জ বলি, তোমার এনার্জিটাকে গেইন করে ভিগোরাসলি তোমার মুভ করতে থাকে। তো এই ইলেকট্রন ওর পাশের ইলেকট্রনকে এনার্জিটা সাপ্লাই করে, এই ইলেকট্রনটা ওর পাশের ইলেকট্রনটাকে এনার্জি সাপ্লাই করে। এইরকম ভাবে থ্রু ফ্রি ইলেকট্রনস হিট একটা সাইড থেকে আর একটা সাইডের দিকে কন্ডাক্ট হয়। ইলেকট্রন, আর এই সেম ইলেকট্রনের জন্যই, ফ্রি ইলেকট্রনের জন্যই মেটাল ইজ অলসো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এই যে দেখো, হোয়েন এ মেটাল ইজ হিটেড, its atom gain energy and vibrate more vigorously. This energy is transferred to the electrons present in the atom, ফ্রি ইলেকট্রন। দিস ইলেকট্রন ক্যান মুভ থ্রু দ্য মেটাল, এই ইলেকট্রন গুলো একটা সাইড থেকে আরেকটা সাইডে মুভ করবে। যখন ওই মুভমেন্ট করবে, ইলেকট্রন গুলো হিট এনার্জিটাকে ট্রান্সফার করে দিবে পরের ইলেকট্রনে। when the energetic electron move through the metal, they transfer energy to the other electron and atom of the metal some distance away from the end that is being heated, মানে যেই জায়গাটাতে গরম করা হচ্ছে তার থেকে দূরে কন্ডাক্ট করবে। In this way, heat is conducted from one end of the metal to its other end. বুঝতে না পারলে বলো, আমি আবার বলছি তাহলে। বুঝে গেছো সবাই? না সেটাই বলো। হুম। হ্যাঁ।
Metal is also good conductor of electricity. মেটাল ইজ অলসো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তার মানে হচ্ছে মেটালের মধ্যে রেজিস্ট্যান্স খুবই কম থাকে, মেটালের মধ্যে রেজিস্ট্যান্স খুবই কম থাকে। তো দেখো এইখানে তুমি এরকম একটা কি বলতো সার্কিট বানালে, তুমি এখানে একটা সার্কিট বানালে, এবার এই সার্কিটে একটা দিকে ব্যাটারি, ঠিক ব্যাটারির একটা এন্ড এরকম তার দিয়ে একটা বাল্বের সাথে কানেক্টেড আছে, বাল্ব থেকে একটা তার আছে, এখানে একটা ক্রোকোডাইল ক্লিপ আছে, আর ব্যাটারির থেকে একটা তার আছে, এখানে একটা ক্রোকোডাইল ক্লিপ আছে, ঠিক আছে। এবার এই দুটো ক্রোকোডাইল ক্লিপের মাঝখানে, দুটো ক্রোকোডাইল ক্লিপের মাঝখানে তুমি যদি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সার্কিটটাকে কমপ্লিট করো, তাহলে ইলেকট্রিসিটি ব্যাটারির থেকে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে আর বাল্বটা গ্লো করবে। তার মানে কি অ্যালুমিনিয়াম ইজ এ মেটাল হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আচ্ছা স্যার, অ্যালুমিনিয়ামের জায়গায় যদি আমি পেপার রাখতাম, অ্যালুমিনিয়ামের জায়গায় যদি আমি পেপার রাখতাম, তাহলে কি বাল্বটা গ্লো করতো? করতো না, কারণ নন মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তাহলে এটা খুবই একটা ইজি এক্সপেরিমেন্ট, এটা এখান থেকে এই এতটা, এই যে প্যারাগ্রাফটা যেখানে শেষ হলো এত অব্দি ব্র্যাকেট করে দাও। সব থেকে ভালো বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কোন মেটাল? সিলভার মেটাল ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কপার হচ্ছে নেক্সট বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তারপরে গোল্ড, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে টাংস্টেন। তো ইলেকট্রিক ওয়্যার, সেই জন্য তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াই কপার এন্ড অ্যালুমিনিয়াম আর ইউজ টু মেক ইলেকট্রিক ওয়্যারস, বিকজ দে আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এইবার ইলেকট্রিসিটিও কিভাবে কন্ডাক্ট হয়, ঠিক যেরকম ভাবে আমি হিটেরটা বুঝালাম, ওদের মধ্যে কি আছে, কন্টেইন ফ্রি ইলেকট্রন। তো যখনই চার্জ করা হয়, বা ইলেকট্রিসিটিও একটা এনার্জি, তখন এই ইলেকট্রন গুলো ইলেকট্রিসিটিটাকে একটা সাইড থেকে আরেকটা সাইডে কন্ডাক্ট করে। এইবার চলে আসো যে তারকে সেফ, মানে তোমার ইলেকট্রিক্যালি সেফ রাখার জন্য তারের বাইরের দিকে এই যে দেখো একটা ইনসুলেটর, ইনসুলেটরের কোটিং থাকে, তাই কি না, একটা প্লাস্টিকের কোটিং থাকে, যাতে হাত পড়ে গেল, অ্যাক্সিডেন্টালি হাত লেগে গেল, যাতে শক না খায়, তাই কি না। তো এই ইলেকট্রিসিটি, এই ইনসুলেটরটা কি দিয়ে তৈরি? পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, পিভিসি পাইপ বলে না, পিভিসি দিয়ে তৈরি। কারণ এটা হচ্ছে একটা ইনসুলেটর, ওর মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তাহলে এটা এখান থেকে এত অব্দি পড়বা। 5 নম্বর প্রপার্টি কি মেটালের? 5 নম্বর প্রপার্টি কি, মেটাল হচ্ছে লাস্ট্রাস আর শাইনি হয়, চকচক করে। আয়রন বা সিলভার, গোল্ড, এগুলা সব চকচক করে। যে বাই সেইং দ্যাট মেটালস আর লাস্ট্রাস উই মিন দ্যাট দে হ্যাভ শাইনি সারফেস। যেমন মনে করো গোল্ড, সিলভার, কপার, শাইনি মেটাল আর and they can be polished. এবার এই শাইনি অ্যাপিয়ারেন্সটাকে কিভাবে ইউজ করা হয়? শাইনি অ্যাপিয়ারেন্স দিয়ে জুয়েলারি বানানো হয়, তারপরে হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশন পিসেস বানানো হয়, সুন্দর সুন্দর হোম ডেকোরিং জিনিস বানানো হয়। কিন্তু মেটালকে অনেকদিন এয়ারের মধ্যে এক্সপোজড রাখলে, when metals আর exposed টু এয়ার ফর লং টাইম, তখন কি হয়, মেটালের শাইনিনেসটা চলে যায়, মেটাল লুজ দেয়ার শাইন। কেন? কারণ এয়ারের মধ্যে অনেক গ্যাসের সাথে মেটালের রিয়াকশন হয়, অনেক অক্সিজেনের সাথে রিয়াকশন হয়, কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াকশন হয়, হয়ে মেটালের উপরে একটা থিন লেয়ার তৈরি করে ফেলে। যেমন কপার, কপার, তুমি কপারের আংটি পরবা চকচক একদম, কিন্তু ওটা কয়েকদিন পরে দেখবা কালো কালো ব্রাউন হয়ে গেছে, ডার্ক কালারের তামার আংটি। কেন? কারণ কপার অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কপার অক্সাইড বানায়, কার্বন ডাই অক্সাইডের সাথেও রিয়াক্ট করে কপার। সেই জন্য ওই যে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা কপার, যেটা শুরু শুরুতে একদম মানে চকচক ছিল, সোনার মনে হতো, কারণ কপার অনেকটা গোল্ডেন কালারের লাগে। এখন ওটা একদম ব্রাউন, গ্রিন ব্রাউন কালারের হয়ে গেছে, কারণ ওটা গ্রিনিশ ব্রাউন, কারণ কপার অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কপার কার্বনেট এরকম টাইপের ফর্ম তৈরি করে ফেলি। তাহলে মেটাল লুজ দেয়ার শাইন ডিউ টু দ্য ফরমেশন অফ থিন লেয়ার অফ অক্সাইড, কার্বনেট,
সালফাইড অন দেয়ার সারফেস বাই স্লো রিঅ্যাকশন অফ ভেরিয়াস গ্যাসেস প্রেজেন্ট ইন এয়ার। তাহলে স্যার এই শাইনিনেসটাকে কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়? পলিশিং উইথ স্যান্ড পেপার অর এনি আদার থিং। নেক্সট এবার চলে আসো, মেটালস আর জেনারেলি হার্ড। মেটাল কি হার্ড হয়, কিন্তু এখানে এক্সেপশন মনে রেখো, সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে আবার সফট মেটাল, এতটাই সফট যে এদেরকে চাকু দিয়ে কাটা যায়। যেমন এই যে এই ছবিটা দেখো, এইখানে দেখো সোডিয়ামের টুকরাকে এই যে দেখো চাকু দিয়ে কেটেছে কেকের মতো, ক্যান বি কাট উইথ নাইফ। সো মোস্ট অফ দা মেটাল যেমন কপার আয়রন অ্যালুমিনিয়াম এরা সবাই হার্ড হয়, কিন্তু এক্সেপ্ট মনে রেখো সোডিয়াম এন্ড পটাশিয়াম ইজিলি কাট উইথ নাইফ। নেক্সট চলে আসো, নেক্সট মেটালের প্রপার্টি হচ্ছে মেটাল হচ্ছে খুবই স্ট্রং হয়। মেটাল হচ্ছে খুবই স্ট্রং হয়, ওই এক্সেপশন ওই একই সোডিয়াম পটাশিয়াম এরা কিন্তু স্ট্রং হয় না। আর মেটাল স্ট্রং হয় জন্যই মেটাল অনেক লার্জ হোল্ড ক্যান হোল্ড লার্জ ওয়েট। যেমন ব্রিজের উপর দিয়ে ভারী ভারী ট্রাক চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, তবুও ব্রিজটা ভেঙে যাচ্ছে না, কারণ মেটাল খুবই হার্ড হয়, উইদাউট স্ন্যাপিং মানে উইদাউট ব্রেকিং। সেই জন্য আয়রন মেটাল তারপরে হচ্ছে এগুলো দিয়ে বাকিটা পড়বা, বিল্ডিং ব্রিজেস রেলওয়ে, রেলওয়ে লাইন গার্ডার্স মেশিন ভেহিকলস চেইন এটসেট্রা বানানো হয়। স্ট্রং আর হার্ড না, স্ট্রং আলাদা হার্ড আলাদা। হার্ড তুমি বলতে পারো যে সলিড বলতে পারো তুমি, হ্যাঁ সলিড বলতে পারো, কিন্তু স্ট্রং মানে একটা প্লাস্টিকও হার্ড একটা আয়রনও হার্ড, বুঝতে পারলা? কিন্তু আয়রনের হার্ডনেসটা স্ট্রং মানে ও অনেক বেশি লোড নিতে পারবে। খালি এক্সেপশন কি সোডিয়াম আর পটাশিয়াম এরা কিন্তু সফট মেটাল হয়, এরা এরা স্ট্রং হয় না। 8 নাম্বার কি, মেটাল হচ্ছে জেনারেলি কোন স্টেটে থাকে? সলিড স্টেটে থাকে, এক্সেপ্ট একটাই আছে কি বলতো, মার্কিউরি, যেটা লিকুইড স্টেটে থাকে, যেটা লিকুইড স্টেটে থাকে। আর 9 নাম্বার, মেটালের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট খুবই হাই হয়। কেন? কারণ মেটালের মলিকিউলস গুলোর মধ্যে কি বলতো স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, ক্লাস 9 এর পড়া। মেটালের অ্যাটম গুলোর মধ্যে কি খুবই স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, সেই জন্য ওদের মলিকিউল গুলো খুব কাছে কাছে থাকে, তাই ওদেরকে মেল্ট করতে অনেক বেশি টেম্পারেচার লাগে। যেমন আয়রনের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1535 ডিগ্রি সেলসিয়াস, কপারের মেল্টিং পয়েন্ট হচ্ছে তোমার 1083 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে আবার এক্সেপশন আছে, যেগুলো হচ্ছে সফট মেটাল, শুনছো তো? সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এদের মেল্টিং পয়েন্ট খুবই কম, যেমন 98 ডিগ্রি সেলসিয়াস বা 64 ডিগ্রি সেলসিয়াস। যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে। আগে সোডিয়াম তাহলে আগে 98, পরে পটাশিয়াম তাহলে পরেরটা 64। মনে রাখো রেসপেক্টিভলি কথাটার মানে এটাই, একটা সেন্টেন্সের লাস্টে রেসপেক্টিভলি কথাটার মানে যেটা আগে বলেছে ওটার ভ্যালুটা আগেরটা, যেটা পরে বলেছে ওটার ভ্যালুটা পরেরটা। গ্যালিয়াম, গ্যালিয়ামও তো একটা মেটাল, সিজিয়াম এরাও মেটাল, কিন্তু এদের মেল্টিং পয়েন্ট এত কম, যেমন 30 ডিগ্রি সেলসিয়াস 28 ডিগ্রি সেলসিয়াস রেসপেক্টিভলি, মনে রেখো আবার। তার মানে তুমি হাতে নিলেই গলে যাবে, তোমার হাতের পামের টেম্পারেচারও 30 বা 28 এর বেশি হয়। আর তোমার বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ এদেরকে তোমার ইয়ের মধ্যে ক্লোজড কন্টেইনারের মধ্যে রাখতে হয়। এই যে দেখো স্টার্ট মেল্টিং ইন হ্যান্ড। না না না, জেনারেলি তোমার রুম টেম্পারেচার যদি আমি বলি, রুম টেম্পারেচার বলতে হয় যে মেটাল ইজ সলিড ইন রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার কত হয়? হার্ডলি তোমার 20, 22, 25 খুব বেশি হবে, কিন্তু এদের কত 30 থেকে 28। হ্যাঁ বাইরে না, রুম টেম্পারেচার। আচ্ছা তারপরে কি, মেটালের ডেনসিটি খুবই হাই হয়। ডেনসিটি মানে কি, যে ছোট্ট মানে জায়গার মধ্যে অনেকগুলো মলিকিউল,
পার কিউবিক সেন্টিমিটার। এই কথাটার মানে যারা বুঝতে পারো না যে ডেনসিটি কথাটার মানে কি, পার কিউবিক সেন্টিমিটার মানে কি, এদিকে দেখো। ধরো না 1 সেন্টিমিটার লেন্থ, 1 সেন্টিমিটার ব্রেথ আর 1 সেন্টিমিটার হাইটের তুমি একটা কিউব বানালা, কথাটা বুঝলা? এইরকম, এইরকম একটা তুমি কিউব বানালা। এই কিউবের মধ্যে কতগুলো মলিকিউল আছে, এই কিউবের মধ্যে কতগুলো মলিকিউল আছে তার ওজন। তার মানে তুমি বলতে পারো ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, কে কি বলে? ভলিউম। তো এইটুকুনি ভলিউমের মধ্যে কত মাস, কতগুলো পার্টিকেল আছে তার মাস কত, সেটাকে কি বলে বলতো? ডেনসিটি। তাহলে ডেনসিটির ইউনিট কি হবে? মাস, মাস বাই ভলিউম। মাস মানে গ্রাম, ভলিউম মানে ইউনিট কিউব, সেটা সেন্টিমিটার কিউব হোক, মিটার কিউব হোক, মিলিমিটার কিউব হোক, যাই হোক না কেন। তো মেটালের হাই ডেনসিটি মানে কি? মেটাল হচ্ছে খুবই ভারী হয়, মেটালস আর হেভি। মেটালের 1 সেন্টিমিটার কিউবের মধ্যে এতটা মানে পার্টিকেল থাকে যে ওর ওজন অনেক বেশি হয়। যেমন আয়রনের ডেনসিটি 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, হুইচ ইজ কোয়াইট হাই। খালি এক্সেপশন ওই ওই দুটাই, সোডিয়াম এন্ড পটাশিয়াম, এরা মেটাল হলেও এদের লো ডেনসিটি, 0.97 গ্রাম পার সেন্টিমিটার কিউব আর 0.86 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দে আর ভেরি লাইট মেটালস। লাস্ট কি, সরি, আর দুটো আছে মনে হয়। মেটালস আর সোনোরাস, মানে মেটালকে স্ট্রাইক করলে ঢং করে আওয়াজ হয় সেই জন্য বেল, তারপরে হচ্ছে রিং, তারপরে হচ্ছে গিটারের তার, তারপরে বাজানোর ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে মেটাল দিয়ে বানানো হয়। এই যে ইট ইজ ডিউ টু দ্য প্রপার্টি অফ সোনোরাস the metals are used for making bell, string of musical instrument like sitar, violin, etc. আর মেটালের কালার, মেটালের কালার হচ্ছে জেনারেলি সিলভার আর গ্রে কালারের হয়। যেমন অ্যালুমিনিয়াম একটু গ্রে কালারের, আয়রনও একটু গ্রে, ব্ল্যাকিশ গ্রে কালারের, সরি অ্যালুমিনিয়াম সিলভার কালারের, আয়রন গ্রে কালারের। খালি দুটাই মেটাল আছে, কপার আর গোল্ড, এদের কালার হচ্ছে ইয়েলোইশ হয়, ইয়েলো কালারের হয়। বাদ বাকি সব মেটালেরই রেডিশ ব্রাউন বা মনে করো গ্রে এরকম, সরি সিলভার আর গ্রে কালারের হয়। তাহলে এগুলা ছিল হচ্ছে তোমার ফিজিক্যাল প্রপার্টি অফ মেটাল, বাইরে থেকে কেমন কে কিরকম হয়। এবার তাহলে দেখে নিই নন মেটালের ফিজিক্যাল প্রপার্টি। এগুলা দেখবা হচ্ছে সব মেটালের অপোজিট, সব দেখবা মেটালের অপোজিট। মেটাল ছিল মিলায়েবল এন্ড ডাকটাইল, নন মেটাল কি লেখা আছে? নাইদার মিলায়েবল এন্ড নর ডাকটাইল, মানে কি ওরা ব্রিটেল, হাতুড়ি দিয়ে মারলে ভেঙে যায়। 2 নাম্বার, মেটাল কি ছিল? গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, কিন্তু নন মেটালে কি লেখা আছে? ডু নট কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ডু নট কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এই সেম এক্সপেরিমেন্ট, এই সেম এক্সপেরিমেন্ট ওই যে যেটা আমরা মেটালে করলাম, এখানে ক্রোকোডাইল ক্লিপ গুলোর মাঝখানে কি লাগিয়েছে? একটা সালফারের প্লেট লাগিয়েছে, সালফার ইয়েলো কালারের হয়। তো দেখো ওটার মানে বাল্বটা গ্লো করছে না। 3 নম্বরে কি আছে? নন মেটাল, নন মেটাল নট লাস্ট্রাস, শাইনি হয় না, ডাল অ্যাপিয়ারেন্স হয়, চকচক করে না। খালি একটাই আছে আয়োডিন, এই যে এখানে একটু মার্ক করে নাও, আয়োডিন ইজ এ নন মেটাল হ্যাভিং লাস্ট্রাস অ্যাপিয়ারেন্স, এইটা খালি আন্ডারলাইন করে নাও, এক্সেপশন গুলো খালি আন্ডারলাইন করে নাও। তারপরে হচ্ছে 4 নম্বর কি, নন মেটাল জেনারেলি সফট হয়, অত হার্ড হয় না। খালি এক্সেপশনটা নিচে আন্ডারলাইন করে দাও, হচ্ছে তোমার এক্সেপ্ট ডায়মন্ড হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি হার্ড নন মেটাল, ও নন মেটাল তবুও সব থেকে হার্ড হয়। নন মেটাল হচ্ছে অত স্ট্রং হয় না। 5 নম্বর, নন মেটাল আর নট স্ট্রং, দে আর ইজিলি ব্রোকেন। আর 6 নম্বর, নন মেটাল 3টা ফর্মে পাওয়া যায়, নন মেটাল 3টা ফর্মে পাওয়া যায়, সলিড, লিকুইড, গ্যাস। মেটাল শুধু সলিড ফর্মে পাওয়া যায় এক্সেপ্ট মার্কিউরি, নন মেটাল 3টা ফর্মেই পাওয়া যায়।
যেমন কার্বন, তারপরে হচ্ছে তোমার সালফার, ফসফরাস, এগুলো সলিড নন মেটাল। একমাত্র একটাই নন মেটাল আছে ব্রোমাইন, যেটা হচ্ছে লিকুইড নন মেটাল। আর বাদ বাকি হচ্ছে তোমার হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো হচ্ছে গ্যাসিয়াস নন মেটাল। নন মেটালের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট খুবই নন মেটালের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট খুবই লো হবে, লো মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট। খালি এক্সেপশন মনে রেখো ডায়মন্ড, ডায়মন্ডের যেহেতু অনেক শক্ত হয় তাই ওকে গলাতে অনেক বেশি টেম্পারেচার হবে। যেমন দেখো সালফারের মেল্টিং পয়েন্ট মাত্র 115 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অন দি আদার হ্যান্ড ডায়মন্ডের মেল্টিং পয়েন্ট কিন্তু মোর দেন 3500 ডিগ্রি সেলসিয়াস, খুবই হাই। তারপরে নন মেটালের মেটালের কি ছিল হাই ডেন্সিটি, নন মেটালের কি লো ডেন্সিটি। যেমন সালফারের ডেন্সিটি মাত্র 2 গ্রাম/সেন্টিমিটার কিউব, মানে 1 সেন্টিমিটার কিউবের একটা সালফারের কিউব নিলে ওটার ওজন মাত্র 2 গ্রাম হবে, যেখানে সেম আয়রনের নিলে 7 গ্রাম হবে, 7.8 গ্রাম হবে, তাই না? আর নন মেটাল হচ্ছে নন সোনোরাস হয়, ওটা কোনো আওয়াজ টাওয়াজ ওরকম ঢং করে আওয়াজ হয় না। আর নন মেটালের আবার অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়। যেমন মেটালের শুধু গ্রে আর সিলভার আর শুধু ইয়েলো ছিল, তোমার নন মেটালের অনেক কালার হয়। সালফারের ইয়েলো কালার হয়, ফসফরাসের হোয়াইট অর রেড হয়, গ্রাফাইটের ব্ল্যাক কালার হয়, ক্লোরিনের ইয়েলোইশ গ্রিন কালার হয়, হাইড্রোজেন অক্সিজেনের কোনো কালার হয় না। অনেক কালারের নন মেটাল পাওয়া যায়। তাহলে এক্সেপশন গুলো কি কি? এক্সেপশন গুলো ভালো করে পড়ো, কারণ এক্সেপশন গুলো থেকেই তোমার কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, জেনারেলি কে করে? মেটাল করে, তাই না? নন মেটাল তো করে না। কিন্তু কার্বনের একটা ফর্ম আছে, কার্বন একটা নন মেটাল, ওর একটা ফর্ম হয় গ্রাফাইট। ও একটা নন মেটাল কিন্তু ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সেই জন্য গ্রাফাইট দিয়ে ব্যাটারি তোমার বানানো হয়। ব্যাটারির যে সেল, ড্রাই সেলের ব্যাটারি, ওটা গ্রাফাইট দিয়ে বানানো হয়। তারপর হচ্ছে লাস্ট্রাস, লাস্ট্রাস জেনারেলি কারা হয়? মেটাল, কিন্তু একটাই নন মেটাল আছে আয়োডিন, যেটা কিনা আবার লাস্ট্রাস, হ্যাভিং শাইনিং সারফেস। হার্ডনেস আর সফটনেস, জেনারেলি হার্ড কে হয় সলিড, সফট কে হয় সরি, হার্ড কে হয় মেটাল, সফট কে হয় নন মেটাল। কিন্তু তোমার কিছু কিছু মেটাল আছে যেমন অ্যালকালাই মেটাল, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যেগুলোকে কেকের মতো কাটা যায়, ওগুলো আবার সফট। আবার কার্বনের একটা ফর্ম আছে যেটা নন মেটাল, মানে ডায়মন্ড, ওটা আবার হার্ড, উল্টা। মার্কিউরি আবার, আচ্ছা ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল স্টেট মেটাল জেনারেলি সলিড হয়, কিন্তু একটা মেটাল আছে মার্কিউরি যেটা কিনা আবার লিকুইড হয় রুম টেম্পারেচারে। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের এক্সেপশন, জেনারেলি মেটালের হাই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হয়, কিন্তু কিছু কিছু মেটাল আছে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম, এগুলোর আবার লো মেল্টিং পয়েন্ট হয়। আবার নন মেটালের লো মেল্টিং পয়েন্ট হয়, যেখানে আবার এক্সেপশন হচ্ছে ডায়মন্ড, যেটা নন মেটাল, ওটার আবার হাই মেল্টিং পয়েন্ট হয়, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হয়। ডেনসিটি, মেটালের ডেনসিটি হাই হয়, কিন্তু এখানে এক্সেপশন কি? অ্যালকালাই মেটাল যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে তোমার ডেনসিটির এক্সেপশন। অ্যালকালাই মানে হচ্ছে সেই মেটাল গুলো যাদের অক্সাইড বা হাইড্রোজেন অক্সাইড জলের মধ্যে মিশে গিয়ে জলটাকে বেসিক বানিয়ে দেয়, যেমন সোডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, বেস, তাই না? তো যেই মেটাল গুলো হাইড্রোক্সাইড ফর্মে পাওয়া যায়, যেগুলো জলকে বেসিক বানিয়ে দেয়। এবার চলে আসো, ওগুলো তো এখন, এতক্ষণ তো ছেলে খেলা ছিল, কে শাইন করে, কে হার্ড, কে সফট। এখন চলে আসো, হ্যাঁ, না না, একটা কেমিক্যাল প্রপার্টি পড়ে। না না, আমি শুধু অক্সিজেনটা পড়াবো। না না, দাঁড়াও। আরে শুধু অক্সিজেনটা পড়াবো, অক্সিজেন। বাট অক্সিজেনের পরে আছে ওয়াটার, দেখো। হুম।
হ্যাঁ, দুই পেজ। আর একটা জিনিস বলে রাখি, এই মেটা এই চ্যাপ্টারে কিন্তু কি বলো তো সব থেকে বেশি mental equations। এই চ্যাপ্টারের সব পেজ বাই পেজ, আমার আমার সাজেশন পেজ বাই পেজ ইয়ে করো, কেমিক্যাল ইকুয়েশন গুলো 1 2 3 4 করে লিখে রাখো, ঠিক আছে? আর পরীক্ষার সময় তখন ইয়ে পাবা না, মানে একদম একটু ভুল হলি, তুমি 2 এর জায়গায় 3 লেখো, কাটে দেবো তুমি। এন এ ক্যাপিটাল এন স্মল এ না লিখে ক্যাপিটাল এন ক্যাপিটাল এ লেখো, কাটে দিবে। ব্যালেন্স না করো, কাটে দিবে। আচ্ছা, দেখো, শোনো, দেরি হবে। কেমিক্যাল প্রপার্টিতে আমরা কি পড়বো? কেমিক্যাল প্রপার্টির আমি একটা আইডিয়া দিয়ে রাখি। আগের গুলো ছিল ফিজিক্যাল প্রপার্টি, মানে শুধু বাইরে থেকে কেমন হয়, সলিড হয় না লিকুইড হয়, নাকি তোমার শাইনি হয় না কিরকম হয়, কালার কিরকম। কেমিক্যাল প্রপার্টিতে আমরা পড়বো মেইনলি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি হয়, ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে কি হয়, শুধু দুটারই কিন্তু, মেটালেরও নন মেটালেরও। অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি হয়, বেসের সাথে রিঅ্যাক্ট করে কি হয়, এগুলা মানে রিঅ্যাকশন খালি পড়বো কেমিক্যাল প্রপার্টিতে। তো সবার প্রথমে আমরা কি পড়বো, মেটাল অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি বানায়। তো এইটা হচ্ছে মন্ত্র, এটা মনে রেখো। প্রথম যেটা, মেটাল অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে মেটাল অক্সাইড বানায়। আর মেটাল অক্সাইডের নিচে কি লেখা আছে, নেচারটা কি, বেসিক অক্সাইড, মনে রেখো। সেম জিনিসই যখন নন মেটালে পড়বো, নন মেটাল অক্সাইডের নিচে আবার লেখা আছে অ্যাসিডিক অক্সাইড, ওটা পরে দেখবো, আমি আইডিয়া দিচ্ছি। তো ধরে নাও আহ এই যে ধরে নাও সোডিয়াম, এই যে সোডিয়াম, সোডিয়াম একটা মেটাল, এইদিকে দেখো সবাই, সোডিয়াম একটা মেটাল, সোডিয়ামের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করলো, সোডিয়াম অক্সাইড বানালো। এবার সোডিয়াম অক্সাইড একটা বেসিক অক্সাইড, কেন? কারণ সোডিয়াম অক্সাইডকে জলের মধ্যে মিশালে জলটা বেসিক হয়ে যাবে, ওই জন্য এটা বেসিক অক্সাইড। ওটা রেড লিটমাসকে ব্লু বানিয়ে দেবে। যে metals react with oxygen to form metal oxide, metal oxide are basic in nature, মেটাল অক্সাইড বেসিক হওয়ার জন্য রেড লিটমাসকে ব্লু করে, এগুলোকে ব্র্যাকেট করো, এটার পাশে টিক দিয়ে দাও। হয়ে গেল, শিখে গেলা, ব্যাস আর কিচ্ছু নাই, এবার খালি কেমিক্যাল রিঅ্যাকশন। এবার খালি কেমিক্যাল রিঅ্যাকশন, যেমন সোডিয়াম, সোডিয়াম তোমার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম অক্সাইড বানাচ্ছে, ব্যালেন্সড ইকুয়েশন বানাবা ভ্যালেন্সি ট্যালেন্সি দিয়ে কিন্তু, ভ্যালেন্সি ট্যালেন্সি দিয়ে তোমার কাছে যদি মনে করো আসলো পটাশিয়াম প্লাস অক্সিজেন, ঠিক আছে, পটাশিয়াম প্লাস অক্সিজেন, তুমি আগে মেটালটাকে আগে লিখবা, অক্সিজেনটাকে পরে লিখবা, ঠিক আছে? এবার পটাশিয়ামের ভ্যালেন্সি কত, 1, অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2, তাহলে এর 1 এর 2, তাহলে এর ভ্যালেন্সি যাবে এর নিচে, আর এর ভ্যালেন্সি যাবে ওর নিচে, K2O, পটাশিয়াম অক্সাইড। এগুলা কিন্তু মনে রাখো, এই যে এখানে লিখে দিয়েছি। এবার এটাকে ব্যালেন্স করতে হবে, এখানে 4 বসাও আর এইখানে 2 বসাও, তাহলে এটা ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে এই যে পটাশিয়ামেরটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে রাখো, আর এইখানে কেমিক্যাল ইকুয়েশনটা লিখে রাখো, এই যে 4K+O2 2K2O, এই যে যেটা আমি এখানে লিখেছি, লিখে রাখো, এটা বইতে নাই কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু আবার। পটাশিয়ামেরটা যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে তোমার ওই জায়গাটাতে কেমিক্যাল ইকুয়েশনটা লিখবা, এই কেমিক্যাল ইকুয়েশনটা, লিখেছো? ভ্যালেন্সির চার্ট আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি, দেখেছো অর্ক দিয়া? হ্যাঁ, নোটস গুলো পাঠাই দিছি তো, পাঠাই দিছি তো, খালি এখন জেনে নিচ্ছি। হ্যাঁ, আবার পাঠাবো। আচ্ছা, এবার দেখো, আমি কিন্তু দেখতে পাচ্ছি বল, আর যদি না খেতে চাও এইদিকে দেখো, এইখানে মনে রাখবা পটাশিয়াম, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব আসে, পটাশিয়াম, সোডিয়াম
আর হচ্ছে লিথিয়াম, আগে মার্কিং করো না, আগে শোনো। পটাশিয়াম, সোডিয়াম আর লিথিয়াম এরা এত বেশি রিঅ্যাক্টিভ হয় যে তুমি ওপেন এয়ারে ওপেন এয়ারে যদি, এই যে ধরো ওপেন এয়ারে যদি তুমি পটাশিয়ামকে রেখে দাও বা সোডিয়ামকে রেখে দাও, তো অক্সিজেনের সাথে এত ভিগোরাসলি রিয়াক্ট করে যে এরকম আগুন ধরে যায়, এরকম আগুন ধরে যায়। সেই জন্য ওদেরকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রেখে স্টোর করা হয়, এমনি রাখা যায় না। কি বললাম বলো তো? কি 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 বললাম আমাকে ওটা বলো। পটাশিয়াম, এখান থেকে ব্র্যাকেট করো একটা, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তোমার এই গোটা প্যারাটাই একটা ব্র্যাকেট করে দাও। এখানে এই কোয়েশ্চেনটা দেয়, এই কোয়েশ্চেনটা দেয় যে, কোথায় গেল? হুম, why potassium and sodium are stored under kerosene oil, এই কোয়েশ্চেনটা। কারণ এরা এতটা হাইলি রিঅ্যাক্টিভ, সো রিঅ্যাক্টিভ দে ভিগোরাসলি রিঅ্যাক্ট উইথ অক্সিজেন অ্যান্ড ক্যাচেস ফায়ার। কারণ পটাশিয়ামের সাথে অক্সিজেন বা সোডিয়ামের অক্সিজেনের রিঅ্যাকশন হচ্ছে, পাশে লিখে রাখো, এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কি, হিট বা এনার্জি রিলিজিং রিঅ্যাকশন। আর সেম আরো একটা নন মেটাল আছে, আরো একটা মেটাল আছে যেটা নাম হচ্ছে লিথিয়াম। লিথিয়ামকেও কেরোসিনের আন্ডারে স্টোর করে রাখা হয়, ওটাও হচ্ছে তোমার সেম রিজন। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। ঠিক আছে। এবার এই যে তিনটা মেটাল আমরা পড়লাম, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এদেরকে অ্যালকালাই মেটালও বলে। কারণ অ্যালকালাই কি, যেটা যেই বেস গুলো জলে ডিজলভ হয়, মনে আছে? যেই বেস গুলো জলে ডিজলভ হয়, তো লিথিয়াম, সোডিয়াম এন্ড পটাশিয়াম আর অ্যালকালাই মেটাল বিকজ দে বিলং টু এ গ্রুপ অফ মেটাল নোন অ্যাজ অ্যালকালাই মেটাল। সব মেটাল অক্সাইড কিন্তু, কি বলছি আমার কথাটা মন দিয়ে শোনো, সব মেটাল অক্সাইড, ধরে নাও আয়রন অক্সাইড, তারপরে মনে করো ক্যালসিয়াম অক্সাইড, এরা কিন্তু জলে ডিজলভ হয় না, এরাও মেটাল অক্সাইড। আমি কি বলছি? মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড ধরে নাও ক্যালসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, তারপরে মনে করো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এরা সবাই মেটাল অক্সাইড। আর মেটাল অক্সাইডের নেচার কি, এরা কি নেচারের হয়? বেসিক। সবাই রেসপন্স করে, এরা কোন নেচারের হয়? বেসিক। কারণ এরা ব্লু লিটমাসকে, রেড লিটমাসকে ব্লু করবে জলের মধ্যে দিলে। কিন্তু শুধুমাত্র কয়েকটা নন মেটালের অক্সাইডই আছে যারা ডিজলভ ইন ওয়াটার, মানে এরা অ্যালকালাই। এরা আয়রন অক্সাইড দিয়ে এফইও হয়, এফইও হয়। যদি আমি আয়রনের ভ্যালেন্সি 2 নিই, আয়রনের ভ্যারিয়েবল ভ্যালেন্সি না, সেই জন্য 3 নিলে Fe2O3, তোমার ফেরিক অক্সাইড। আমি কি বললাম যে, কিন্তু কোন কোন মেটাল অক্সাইড হয় যেগুলো ডিজলভ ইন ওয়াটার, মানে যেগুলো অ্যালকালাই বলে ওগুলোকে। তাহলে আমি বলতে পারি যে অল মেটাল অক্সাইড আর বেসিক, বাট অল অ্যালকালাই, মানে মেটাল অক্সাইড আর নট অ্যালকালাই বলতে পারি। কারণ সব মেটাল অক্সাইড, এই যে এরা কি ওয়াটারে ডিজলভ হচ্ছে? হচ্ছে না। তাই এরা বেসিক কিন্তু অ্যালকালাই না। কিন্তু এরা এরা বেসিকও আবার কি অ্যালকালাইও। মনে রেখো, কোনটাকে সাইলেন্ট করো। আচ্ছা, মোস্ট অফ দ্য মেটাল অক্সাইড আর ইনসলুবল ইন ওয়াটার বলেছে, ধ্যান দিচ্ছ না। বাট সাম অফ দ্য মেটাল অক্সাইড ডিজলভ ইন ওয়াটার টু ফর্ম অ্যালকালাই। এক্সাম্পল শুধুমাত্র মনে রাখবা, সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইড। তাহলে তুমি ধরো সোডিয়াম অক্সাইড নিলা, সোডিয়াম অক্সাইড নিলা,
যেটা একটা বেসিক অক্সাইড, ওটাকে জলের মধ্যে দিলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বানাবে, যেটা কিনা একটা অ্যালকালাই হয়ে গেল। পটাশিয়াম অক্সাইড নিলা, পটাশিয়াম অক্সাইডকে জলের মধ্যে মিশালা, দেখো বলো পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল, যেটা কিনা একটা অ্যালকালাই। তাহলে এরা যেহেতু জলের মধ্যে ডিজলভ হয়ে অ্যালকালাই হয়ে যাচ্ছে, তাই এদেরকে অ্যালকালাই মেটাল অক্সাইড বলে। কিন্তু আরো একটা মেটাল অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, তুমি ম্যাগনেসিয়াম নাও, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন ইয়ে করো, তারপরে হচ্ছে ওটা তৈরি হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এমজিও। ভ্যালেন্সি মনে রাখবো, ম্যাগনেসিয়ামের 2, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও ভ্যালেন্সি 2, তাহলে 2 2 কি হয়ে গেল, তোমার সিম্পলিফাই হয়ে গেল, তাই এমজিও, কোনোটাতেই গেল না। এবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তোমার ডিজলভ ইন ওয়াটার, কিন্তু পার্শিয়ালি, পুরোপুরি না। আগের গুলো পুরোপুরি হয়ে যাচ্ছিল, কিন্তু এরা পার্শিয়ালি ডিজলভ হয়, যেটা বানায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো কিন্তু মনে রেখো, কোনগুলো অ্যালকালাই কোনগুলো বেস। ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার পার্শিয়ালি ডিজলভ হয়। ম্যাগনেসিয়াম রিবন দিয়ে তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড আর সেটা দিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুমি বানাতে পারবে না। ধরে নাও তুমি একটা ম্যাগনেসিয়াম রিবন নিলা, এই যে দেখো ম্যাগনেসিয়াম রিবন আমি নিলাম, ধরো একটা ম্যাগনেসিয়াম রিবন নিলাম। এবার এই ম্যাগনেসিয়াম রিবনের একটা সাইডে আমি ফায়ার, মানে আগুন ধরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এর মধ্যে আছে কি ম্যাগনেসিয়াম, তাই তো। ম্যাগনেসিয়াম আর কম্বাশনের জন্য কোন গ্যাস লাগে, অক্সিজেন। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কি তৈরি হবে, এমজিও, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়োগুলো, অ্যাশ গুলো নিচের দিকে পড়তে থাকবে। ওইটাকে একটা প্লেটের মধ্যে তুমি জমা করো, জমা করো, জমা করার পরে তারপরে তুমি একটা বিকার নাও, এই বিকারের মধ্যে একটু জল নাও, এই জলের মধ্যে তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড গুলো দিয়ে দাও, এই জলের মধ্যে তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড গুলো দিয়ে দাও। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এমজিও প্লাস H2O, তোমার তৈরি হয়ে যাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। কিন্তু এটা গোটাটা সমস্ত মনে করো এমজিও ডিজলভ হবে না। যদি এখানে 100টা এমজিও থাকে, তাহলে ধরো 50টা MgOH2 তৈরি হলো। আর বাদ না, প্রেসিপিটেট, সেডিমেন্ট হয়ে যাবে, নিচের দিকে পড়ে থাকবে। বুঝতে পারলা, নিচে, তাই ওখানে লেখা আছে পার্শিয়ালি ডিজলভ ইন ওয়াটার, পুরোটা হয় না, একটু মানে থেকেই যায়। তাহলে এই এই এক্সপেরিমেন্টটা, এই যে ম্যাগনেসিয়াম রিবনের এক্সপেরিমেন্টটা, এটা ভালো করে পড়বা। আচ্ছা, এবার আমরা চলে আসি অ্যালুমিনিয়াম মেটাল। এইটা আবার একটা পিকুলিয়ার মেটাল। অ্যালুমিনিয়ামকে যদি তুমি অক্সিজেনের সাথে, আমরা কি করছি, মেটাল রিঅ্যাক্ট উইথ অক্সিজেন, আবার মনে করাচ্ছি, মেটাল রিঅ্যাক্ট উইথ অক্সিজেন। তাই অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম একটা মেটাল, যার সাথে অক্সিজেনকে রিঅ্যাক্ট করালাম, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড হবে Al2O3। এখানে 2 3 কিভাবে আসলো, পারবা তো। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত, 3, অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2, তাহলে এর ভ্যালেন্সি এর নিচে, ওর ভ্যালেন্সি ওর নিচে, হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড। এইবার এই অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা পিকুলিয়ারিটি আছে, এ হচ্ছে জেনারেলি মেটাল অক্সাইড কিরকম হয়, অ্যাসিডিক না বেসিক, সবাই রেসপন্স করুন। মেটাল অক্সাইড কিরকম হয়, অ্যাসিডিক না বেসিক, বেসিক, বেসিক। কিন্তু এটা বেসিকও আবার অ্যাসিডিকও, ও মাই গড। অ্যালুমিনিয়াম অক্সাইড বেসিকও আবার অ্যাসিডিকও, পিকুলিয়ার, ওই জন্য আমি বললাম। কি করে ওটা বুঝাচ্ছি, যে তোমরা একটা জিনিসের নাম শুনছো, অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া মানে কি, অ্যামফি মানে কি বোথ, বায়োস মানে কি লিভ। তার মানে অ্যামফিবিয়া কি ল্যান্ডেও থাকতে পারে, আবার ওয়াটারেও থাকতে পারে, হ্যাঁ কি না। ফ্রগ, মন দিয়ে শোনো। তো অ্যালুমিনিয়াম যেহেতু ও বেসিক নেচারও শো করে, অ্যাসিডিক নেচারও শো করে, তাই অ্যালুমিনিয়ামকে বলা হয়েছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যামফিবিয়া সেরকম কি অ্যাম্ফোটেরিক। বুঝতে পারলা, বোথ অ্যাসিডিক অ্যান্ড বেসিক। মানে তুমি যদি অ্যালুমিনিয়াম অক্সাইডকে, এই যে দেখো,
তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড নিলা, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম, দুই জায়গায় দেওয়া আছে। তুমি একটা অ্যাসিডের সাথে রিয়াক্ট করো, আর একবার বেসের সাথে রিয়াক্ট করো। যদি অ্যাসিডের সাথে রিয়াক্ট করো তাহলে ও বেসের মতো বিহেভ করবে, যদি তুমি বেসের সাথে রিয়াক্ট করো তখন ও অ্যাসিডের মতো বিহেভ করবে। মানে দেখো, অ্যাসিড প্লাস বেস কি তৈরি হয়? সল্ট অ্যান্ড ওয়াটার। ওখানেও তৈরি করবে সল্ট অ্যান্ড ওয়াটার। আর এই যে অ্যাসিড প্লাস বেস কি তৈরি হয়? সল্ট অ্যান্ড ওয়াটার। এখানেও তৈরি করছে সল্ট অ্যান্ড ওয়াটার। দারুণ ব্যাপার। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথেও রিয়াক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার বানায়, তার মানে তখনও কিসের মতো বিহেভ করলো? বেস। আর অ্যালুমিনিয়াম অক্সাইড বেসের সাথে রিয়াক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার বানায়, তখনও কিসের মতো বিহেভ করলো? অ্যাসিড। তাহলে ও যেহেতু দুই রকমেরই বিহেভ করে, তাই ওকে কি বলে? অ্যাম্ফোটেরিক অক্সাইড। খুব ইম্পর্টেন্ট এটা। দোজ মেটাল অক্সাইড হুইচ শো বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডিক বিহেভিয়ার আর নোন অ্যাজ অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যালুমিনিয়াম মেটাল অ্যান্ড জিঙ্ক মেটালও, জিঙ্কটা একটু পরে দেখাচ্ছি, এরা দুজন হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড জিঙ্ক অক্সাইড আর অ্যাম্ফোটেরিক ইন নেচার। তাহলে কি, এই যে অ্যাম্ফোটেরিক অক্সাইড রিঅ্যাক্টস উইথ বোথ অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। তাহলে এইখানে মন দিয়ে দেখো, তোমাকে অ্যালুমিনিয়াম দিয়ে যদি তোমাকে একটা অ্যাসিড দিয়ে দেয়, তোমাকে রিয়াকশন করতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে যদি তোমাকে একটা বেস দিয়ে দেয় NaOH, তোমাকে এখানে রিয়াকশন করতে হবে। কিভাবে রিয়াকশন করবা? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। অ্যালুমিনিয়াম মেটাল সবসময় আর একটা মেটালকে সরাবে, হাইড্রোজেন মেটালের মতো। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোজেনকে সরিয়ে দিল, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে লেগে যাবে, AlCl3 হয়ে গেল। আর হাইড্রোজেন আর অক্সিজেন লেগে কি হয়ে যাবে? ওয়াটার হয়ে যাবে, তাই কি না? এখানেও কি করতে হবে? এখানেও অ্যালুমিনিয়াম দিয়ে তোমাকে এই যে মেটালটাকে সরাতে হবে, হাইড্রোজেনটাকে সরাতে হবে। তাহলে কি থাকলো? অ্যালুমিনিয়াম, সোডিয়াম আর অক্সিজেন থাকলো। এই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম আর অক্সিজেন, তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। আর ওইদিকে ওয়াটার তৈরি হলো। ইন বোথ কেস সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে, দেখো সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হচ্ছে। তার মানে যখন অ্যাসিডের সাথে রিয়াক্ট করছে তখন বেসের মতো, যখন বেসের সাথে রিয়াক্ট করছে তখন অ্যাসিডের মতো বিহেভ করছে। আর একটা মেটাল দেখো, আর একটা পিকুলিয়ার মেটাল সেম এরকমই, জিঙ্ক। জিঙ্কের সাথে অক্সিজেনকে রিয়াক্ট করো, দেখো জিঙ্ক অক্সাইড তৈরি হবে। জিঙ্কের ভ্যালেন্সি 2, মনে রেখো। তাহলে এখানে 2 2 মাল্টিপ্লাই হয়ে গেল, তোমার সিম্পলিফাই হয়ে গেল ZnO। এবার জিঙ্ক অক্সাইড নাও, একটা অ্যাসিড নাও, দেখো সল্ট অ্যান্ড ওয়াটার। আবার তুমি জিঙ্ক অক্সাইড নাও, এই যে আবার তুমি জিঙ্ক অক্সাইড নাও, একটা বেস নাও, এখানেও দেখো সল্ট অ্যান্ড ওয়াটার। তাহলে অ্যাসিডের সাথে যখন রিয়াক্ট করছে তখন জিঙ্ক অক্সাইডটা কিসের মতো বিহেভ করলো? বেস, তাই সল্ট অ্যান্ড ওয়াটার। যখন বেসের সাথে রিয়াক্ট করছে তখন কিসের মতো বিহেভ করছে? অ্যাসিড, তাই ও এখানেও সল্ট অ্যান্ড ওয়াটার। কারণ এগুলো আমরা অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়েছি যে অ্যাসিড প্লাস বেস ইজ ইকুয়াল টু সল্ট অ্যান্ড ওয়াটার। তা কিভাবে করব? সেম, জিঙ্ক দিয়ে হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দাও, তাহলে জিঙ্ক ক্লোরিনের সাথে লেগে গেল, আর ওইদিকে ওয়াটার হয়ে গেল। এখানেও জিঙ্ক জিঙ্ক দিয়ে হাইড্রোজেনকে রিপ্লেস করে দাও, তাহলে এই যে এটা মুখস্থ রাখতে হবে, Na2ZnO2, আর এইদিকে হয়ে গেল ওয়াটার। এগুলো কিন্তু মনে রেখো। আচ্ছা, তারপরে চলে আসো। এইটা এমনি এখন রিডিং করে রাখো, এটা পরে আমি তোমাদেরকে পড়াবো। যে যদি মনে করো তুমি বাজার থেকে মানে ফ্যাক্টরিতে যখন ফ্রেশ ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লিড এগুলো বানানো হয়, মন দিয়ে শোনো কিন্তু, ডিস্ট্রাক্ট হবে না, ফোকাস থাকবা। আমি কি বললাম? ধরে নাও ফ্যাক্টরিতে ফ্রেশ অ্যালুমিনিয়াম বানানো হলো, ফ্রেশ অ্যালুমিনিয়াম বানানো হলো। অ্যালুমিনিয়ামের ওর যেটাকে বলে বক্সাইট, ঠিক আছে? বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করে একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যালুমিনিয়ামের শীট বানানো। শীট বানানোর সাথে সাথেই অ্যালুমিনিয়ামকে ওপেন এয়ারে রেখে দিলে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, অ্যালুমিনিয়ামের শীটের ওপরে একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা থিন লেয়ার পড়ে যায়। এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাই
এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার। এটা প্রোটেক্টিভ লেয়ারের মতো কাজ করে, মানে ওর নিজের প্রোটেকশন নিজেই করছে। ও নিজের প্রোটেকশন নিজেই করছে বাই ফর্মিং অ্যালুমিনিয়াম, মানে একটা মেটাল অক্সাইডের লেয়ার বানিয়ে, যাতে করে নিচের দিকের যে অ্যালুমিনিয়াম গুলো এগুলো কোরোড না হয়, কোরোশন যাতে না হয়। সেটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও ম্যাগনেসিয়াম অক্সাইড বানাবে, জিঙ্ক অক্সাইড বানাবে, লিডের অক্সাইড বানাবে। এটা কিন্তু কি লেখা আছে যে দিস অক্সাইড লেয়ার্স, এই যে দেখো এখানে লেখা আছে দিস অক্সাইড লেয়ার্স অ্যাক্ট অ্যাজ এ প্রোটেক্টিভ লেয়ার এন্ড প্রিভেন্টস ফার্দার অক্সিডেশন অর কোরোশন অফ দ্য মেটাল আন্ডারনিথ। এবার আয়রন, আয়রন মেটালের সাথে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে বানাবে আয়রন 2,3 অক্সাইড। আয়রন 2,3 অক্সাইড যেটার ফর্মুলা Fe3O4। কিভাবে হলো জানো তো? জানো না? আয়রন যদি ভ্যালেন্সি আমি 2 নিই, অক্সিজেন যদি 2, তাহলে ওটা কি বানাবে? FeO, একই না? আর আয়রনের ভ্যালেন্সি যদি আমি 3 নিই আর অক্সিজেনের যদি 2 নিই, তাহলে কত বানাবে, কি বানাবে? Fe2, এর ভ্যালেন্সি এর নিচে, এর ভ্যালেন্সি ওর নিচে, কি বানাবে? Fe2O3, দুটাকে প্লাস করে দাও। উপরে একটা আয়রন নিচে দুটো আয়রন, কি হয়ে গেল? Fe3। উপরে একটা অক্সিজেন নিচে তিনটা অক্সিজেন, কি হয়ে গেল? O4। Fe3O4, আয়রন 2,3 অক্সাইড। মানে আয়রনের ভ্যালেন্সি একবার 2 নিচ্ছি, আয়রনের ভ্যালেন্সি একবার 2 নিচ্ছি, আর 3 মানে আয়রনের ভ্যালেন্সি একবার 3 নিচ্ছি। এটাকে বলে আয়রন 2,3 অক্সাইড। তাহলে আয়রন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে এটা বানাবে। Please note that though a piece of iron metal does not burn in air, but iron fillings of iron burn vigorously when sprinkled in the flame of a burner. মানে এমনি আয়রন জ্বলবে না, কিন্তু আয়রনের টুকরা এরকম ছিটাবাদ ফ্লেমের মধ্যে ফুলকির মতো জ্বলে। তারপরে চলে আসো কপার। কপারও ইজি আছে। কপারও হচ্ছে তোমার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কপার অক্সাইড বানায়, কপার 2 অক্সাইড। কারণ কারণ কপার এখানে তোমার নেওয়া হয়েছে ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে কাটাকাটি হয়ে গেল, শুধু CuO করে থাকলো। Since the reaction of copper with oxygen takes place even less readily than that of iron, so copper is less reactive than iron. আচ্ছা, আর একটা কি আছে, দাঁড়াও, সিলভার এন্ড গোল্ড। মনে রেখো এই যে লাস্ট পয়েন্ট, সবাই লাস্টের এটাকে ইগনোর করে দিবে। Silver and gold do not react with oxygen even at high temperature, so they are still less reactive. হয়নি তো? আরে হয়তো নি, আমি এটা পড়াবো না, নিচেরটা পড়াবো না, এই টপিকটাই তো কমপ্লিট হয়। যাও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু গো। দোজ হু ওয়ান্ট টু গো, ইউ আর ওয়েলকাম। যাও। যারা পড়তে চায় তাদেরকে তো আমাকে পড়াতে হবে না, তোমাদের জন্য আমি অন্যদের কেন পড়াবো না? এইখানে সেই জায়গাগুলো মার্ক করছি, ওই জায়গাগুলো মার্ক করো। সোডিয়াম মেটাল যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে, এখানে কি লেখা আছে? রুম টেম্পারেচার। মন দিয়ে দেখো, সোডিয়াম অক্সিজেনের সাথে রুম টেম্পারেচারেই রিঅ্যাক্ট করে, তোমাকে এক্সট্রা করে কোনো হিট টিট দিতে হবে না। আচ্ছা, পটাশিয়ামের এখানে কি লেখা আছে? এই যে পটাশিয়ামের এখানে কি লেখা আছে? রুম টেম্পারেচার। তোমাকে পটাশিয়ামকেও অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করাতে কোনো এক্সট্রা হিট দিতে হবে না। কিন্তু ম্যাগনেসিয়ামের এখানে কি লেখা আছে? ম্যাগনেসিয়াম কি লেখা আছে? এটা এখানে কি লেখা আছে? ডাজ নট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন এট রুম টেম্পারেচার। তারপরে কি লেখা আছে? বাট অন হিটিং ম্যাগনেসিয়াম মেটাল রিঅ্যাক্টস উইথ অক্সিজেন টু ফর্ম ম্যাগনেসিয়াম অক্সাইড। এমনি এমনি বলছি না, ওটা শুধু হিটিং। তাও তো রুম টেম্পারেচার ম্যাগনেসিয়ামের উপরে একটা লেয়ার পড়ে যায়। ওটা খুবই স্লো রিঅ্যাকশন, ওটা খুবই স্লো।
মানে তোমাকে যদি ভিগোরাসলি ম্যাগনেসিয়াম অক্সাইড পেতে হয় রেডিলি, তাহলে তোমাকে হিট দিতে হবে। অ্যালুমিনিয়ামের এখানে কি লেখা আছে? অন হিটিং। আচ্ছা, এইবার বলো তো, জিঙ্কের এখানে কি লেখা আছে? শুধু হিটিং না, স্ট্রং হিটিং। তার মানে কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম, তোমাকে জিঙ্কের সাথে অক্সিজেনকে রিঅ্যাক্ট করাতে হলে আরো বেশি টেম্পারেচার দিতে হবে। তারপরে আয়রনের এখানে কি লেখা আছে? না 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 না, তুমি গোটাটা পড়ো। তুমি গোটাটা পড়ো। ডাজ নট বার্ন ইন এয়ার ইভেন অন স্ট্রং হিটিং। স্ট্রং হিটিং করেও আয়রনকে অত সহজে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করা যায় না। Iron reacts with oxygen of air on heating to form iron 2,3 oxide. খুব স্লোলি হবে। এই যে এখানে কি লেখা আছে দেখো, the reaction of iron with oxygen takes place less readily, মানে খুব ধীরে ধীরে হয় জিঙ্কের থেকে। তার আহ, কিন্তু তাহলে স্যার উপায় কি? আয়রনকে তাহলে কিভাবে আমি অক্সিজেনের সাথে রিয়াক্ট করাবো? ও স্ট্রং হিটিং এও তো রিয়াক্ট হচ্ছে না। এই যে এখানে বললাম তোমাকে নিতে হবে আয়রন ফিলিংস, মানে ছোট ছোট আয়রনের টুকরা নিতে হবে, বড় আয়রনের টুকরা নিলে হবে না। ছোট ছোট আয়রনের টুকরাকে ছিটাতে হবে, তাহলে তোমার আয়রন 2,3 অক্সাইড তৈরি হবে। আর এখানে কি লেখা আছে? কপারের কি লেখা আছে? অলসো ডাজ নট বার্ন ইন এয়ার অন স্ট্রং হিটিং। আর লাস্টে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? সিলভার এন্ড গোল্ড মেটাল ডু নট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন ইভেন এট হাই টেম্পারেচার। এইবার আমি যেটা বলছি, সবার আগে কি ছিল? পটাশিয়াম সব থেকে মানে রুম টেম্পারেচারে করে। তারপরে কে রিয়াক্ট করে রুম টেম্পারেচারে? সোডিয়াম রুম টেম্পারেচারে করে। তারপরে কি ছিল? ম্যাগনেসিয়াম, যে একটু হিটিং এ করে। তারপরে কি ছিল ম্যাগনেসিয়ামের পরে? অ্যালুমিনিয়াম ছিল। দেখো তো, অ্যালুমিনিয়াম। আচ্ছা, তারপরে কি ছিল তোমার? অ্যালুমিনিয়াম, ওকে আর একটু স্ট্রং হিটিং করতে হয়। তারপরে কে ছিল? জিঙ্ক। তারপরে কে ছিল? আয়রন। তারপরে কে ছিল? কপার। তাহলে কি, কে অক্সিজেনের সাথে কতটা ভিগোরাসলি রিয়্যাক্ট করছে? যেখানে আমি দেখলাম এখানে নো হিটিং, কোনো হিটিং ছাড়াই রিয়্যাক্ট করছে। এখানে দেখলাম হিটিং, ঠিক, এখানে দেখলাম হিটিং। এইখানে কি দেখলাম? এইগুলোতে কি দেখলাম? স্ট্রং হিটিং। আর লাস্টেরটাতে কি দেখলাম? ও, অ্যালুমিনিয়ামে হিটিং লেখা আছে। তাহলে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামে লেখা আছে অনলি হিটিং। অন দি আদার হ্যান্ড জিঙ্কের পরে কিছু আছে কি? জিঙ্কের লেখা আছে কি? স্ট্রং হিটিং। আর আয়রন আর কপার কি? কন্ডিশনাল। তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যেমন আয়রন ফিলিংস নিতে হবে। লাস্টে কি লেখা আছে? সিলভার এন্ড গোল্ড, এরা নো রিয়াকশন। কি? নো রিয়াকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাক্টিভিটি একটা সিরিজ বানিয়ে দিলাম। কি? রিঅ্যাক্টিভিটি সিরিজ বানিয়ে দিলাম। এই সেম রিঅ্যাক্টিভিটি সিরিজ তুমি অক্সিজেন দিয়ে বানাতে পারো। এরপরে যেটা পড়বো ওয়াটারও দেখবা, ওয়াটারও আছে যেই রিঅ্যাক্টিভিটি সিরিজটা। তাহলে যদি তোমাদের এই রিয়াকশন গুলো ভালো করে পড়ো, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবা যে কোন মেটাল বেশি রিয়াক্টিভ, কোন মেটাল লেস রিয়াক্টিভ, কোন মেটাল একদমই রিয়াক্টিভ না। আর সেরকম করে তুমি একটা এরকম রিঅ্যাক্টিভিটি সিরিজ বানিয়ে দিতে পারবা। এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজ বানিয়ে দিতে পারবো আমরা। অক্সিজেনের সাথে কোন কোন মেটাল ডিসকাস করলাম? পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, সিলভার, গোল্ড। দেখো আমরা, দেখো ওই সিরিজে ওই অনুযায়ী দেওয়া আছে। বুঝতে পারলা? যাও, পেপার চেক করা হয়নি বলুন।